আমরা জোড়হাত করে বলছি আমরা রাজনীতিতে নাই, আমরা রাজনীতি পরিবারের ছেলে হয়ে যেটুকু হারিয়েছিলাম এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। কিছু মৃত্যু আমাদের নতুন করে ভাবতে শেখায়, কিছু মৃত্যু আমাদের সমাজের প্রশ্নচিহ্ন এঁকে দেয়, কিছু মৃত্যুকে আমরা ইচ্ছে করলেই এড়িয়ে যেতে পারি না। আপনারা নিশ্চয়ই সম্ভবত শুনেছেন যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস কুমার ব্যানার্জি আজ আত্মহত্যা করেছেন এবং এই আত্মহত্যার পেছনে অনেক কারণ উঠে আসছে এবং সেখানে একটি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসছে বা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো এক বিজেপির নেতা সম্ভবত তাকে বলেছিলেন যে বয়সটা যদি কম হতো তাহলে তার নাকি চামড়া তুলে নিতেন সেই বিজেপি নেতা, জানি না সে কে। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই মৃত্যুটা আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করালো যে সত্যি কি রাজনীতিতে আর ভালো মানুষগুলো আসবেন? সত্যি কি শিক্ষিত যারা সমাজের ভালো কিছু করতে চায়, সোসাইটিকে একটা নতুন পথ দেখাতে চায়, তারা কি রাজনীতিতে আসতে পারবেন? বা তার সেই কি জায়গাটা রয়েছে রাজনীতির? এটা কিন্তু আমাদের একটা প্রশ্নচিহ্ন এঁকে দিল। যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকবার একটি রাজনৈতিক দলের কর্মী বা কর্মী ঠিক বলবো না, একটি রাজনৈতিক দলের কোনো নেতা সেই রাজনৈতিক দলটা পরাজিত হওয়ার সাথে সাথে অন্য একটা রাজনৈতিক দলে গিয়ে জয়েন করছে, আর এদিকে ক্যামেরার সামনে জনগণের সামনে এসে বলছে আমরা তোমার সেবা করতে এসেছি। যে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ গুন্ডা বদমাশ এবং যারা কি বলবো মানে যারা সমাজের জন্য নয় বরঞ্চ নিজের প্রফিটের জন্য, নিজের আখের গুছানোর জন্য রাজনীতিতে জয়েন করছে, সেই সমস্ত ভণ্ড নেতা নেত্রীদেরই আজকাল যেন কি বলবো প্রচলন। তাদের ছাড়াই যেন রাজনীতি চলছে না, তারাই রাজনীতিকে কনজিউম ক্যাপচার করে রয়েছে। তো আজকে এই আশিস কুমার ব্যানার্জির মৃত্যুটা কিন্তু আমাদের একটা ভীষণ প্রশ্নের মুখে দাঁড় করালো যে সৎ এবং যারা শিক্ষিত মানুষ আছে, যারা ভদ্রভাবে রাজনীতিটা করতে চায়, তারা কি আদৌ রাজনীতিতে আসবেন বা রাজনীতিতে সেই জায়গাটা কি রয়েছে? আমরা কিছুদিন আগে দেখলাম, বিশেষত এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে, যে নিচুতলার যে সমস্ত কর্মী রয়েছেন, ধরুন প্রধান বা পঞ্চায়েত বা কিছু ছোটোখাটো যে সমস্ত পদে রয়েছেন, তাদের দেখলাম যে ডিম থেরাপি দেওয়া হলো, তাদের অনেকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো। আমরা কোচবিহারেও দেখেছি, যেখানে কোচবিহারের এমপি তিনি এনসিপিতে জয়েন করলেন, তারপর বাড়ি আসতে পারছেন না ভয়ে, এমনকি লোকের কি বলবো লোকের আক্রোশ বা ইসের হাত থেকে বাঁচার জন্য তিনি এনসিপিতে জয়েন করলেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কোচবিহারেরই নিচুতলার যে কর্মীরা তারা কোমরে দড়ি বেঁধে ঘুরছে। তো উপরের তলার যে নেতা নেত্রীগুলো রয়েছে, যাদের নীতি নৈতিকতা বলে কিছু নেই, তারা কিন্তু ক্রমশ এক দল থেকে এক দল করে চলে যাচ্ছে, কিন্তু নিচের তলার যে মানুষগুলো রয়েছে পার্টি, তারা কিন্তু এর সাফার করছে। তো এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তো সবাই কিন্তু এই নয় যে সবাই নীতি আদর্শহীনভাবে রাজনীতি করে, এমন মানুষ আছে যারা সত্যি সৎভাবে দুর্নীতিহীনভাবে রাজনীতিতে করে, এবং এই অল্প সংখ্যক মানুষ কিন্তু বৃহত্তর যেই দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে কেমন যেন হারিয়ে যান, তারা সেই টিকে থাকতে পারে না। এই মৃত্যুটা কিন্তু আমাদের সেই প্রশ্নগুলো তুলে দিল যে ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন কতটা ভালোভাবে এই রাজনীতিতে আসতে পারবে। যারা ভাবছেন যে আমি সৎভাবে রাজনীতিতে জয়েন করব, কোনো দুর্নীতি বা এসের সঙ্গে যুক্ত হব না, তারা কি, তাদের কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল তার এই মৃত্যুটা। সবাই কিন্তু এই অপমান বা আত্মসম্মান ব্যাপারটাকে খুব সহজেই উড়িয়ে দিতে পারেন না। অনেকের কাছে আত্মসম্মানটাই মেন। এরকম নয়, আজকের দিনে যে দাঁড়িয়ে আমি বলতে পারি না, এটা জেনারেলাইজ করতে পারি না যে সবাই নীতি আদর্শহীন, সকলেই দুর্নীতিগ্রস্ত, এটা আমি বলতে পারি না। যদি এটাই হতো তাহলে দেশটা অপাতে চলে যেত। কিছু মানুষ নিশ্চয়ই রয়েছেন এরকম, যারা আপোষহীনভাবে সবসময় দেশের কথা ভাবেন, তার জন্যই আজকে দেশটা চলছে, তাই না? তো এই প্রসঙ্গে আমার মহাশ্বেতা দেবীর একটা কথা মনে পড়ছে যে আত্মসম্মানই হচ্ছে আমাদের গৌরব। সেই আত্মসম্মান যদি আমাদের ভুলণ্ঠিত হয় তাহলে বেঁচে থাকা অর্থহীন হয়ে ওঠে। এই আশিস কুমার বাবুর ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে, যে বিজেপি নেতা তাকে হুমকি দিয়েছে যে আপনার তে ছোট হলে দেখে নিতাম বা আপনার পিঠের চামড়া তুলে নিতাম। তিনি একজন অধ্যাপক, তার একটা আলাদা আত্মসম্মান বোধ রয়েছে, কিন্তু এই ধরনের মানুষকে যখন কোনো একজন নেতা, কোনো একজন
মানুষ এভাবে বলে, সেটা কিন্তু তাদের পক্ষে সহজে মেনে নেওয়া সম্ভব হয় না। আমরা দেখেছিলাম বর্তমানে রাজনীতির এই কি বলবো কঙ্কালসার একটা অবস্থা। জলপাইগুড়ির কৃষ্ণ দাস, তৃণমূল নেতা, তার মেয়ে কিছুদিন আগে কোর্টে হাজিরা দিতে এসেছিলেন, তাকে চুলের মুঠি ধরে গাড়ি থেকে নামানো হয়েছিল। মানলাম সে দুর্নীতি করেছে, মানলাম, আপনারা আইনি পদক্ষেপ নিন, আপনারা থানায় যান, অভিযোগ করুন, দেশের তো আইন ব্যবস্থা এখনও আছে নাকি, কিন্তু আপনারা আইন তুলে নেবেন, এভাবে তো হতে পারে না। আমরা একইভাবে বলবো, রাজ্যের প্রত্যেকটা জায়গায়, যে সমস্ত জায়গায় ডিম থেরাপি বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে, কোমরে দড়ি বেঁধানো, এটা তো মধ্যযুগীয়। এভাবে কি সাধারণ মানুষ আসবে? আমি আরও কিছুদিন আগে আরেকটা ভিডিও দেখেছিলাম, যেখানে একজন শিক্ষককে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। তো এটার কোনো বাছ বিচার নেই যে কে দুর্নীতি করছে, কে ঠিক, কে ভুল। আমার মনে হলো যে এই লোকটা ভুল করেছে, আমি তাকে ডিম থেরাপি দিলাম, কোমরে দড়ি লাগালাম, মুখে যা ইচ্ছা তা আসে সব বলে দিলাম, গালিগালাজ করলাম। কিন্তু সবার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। একজন যে মানুষটা সৎ ভেতর থেকে, যে মানুষটা কোনোদিন দুর্নীতি করেনি, তার কাছে এই বিষয়টা মেনে নেওয়া কতটা যে কষ্টকর সেটা বলার মতো নয়। তো এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেশের আইন ব্যবস্থা আছে, কারোর সম্পর্কে যদি আপনার মনে হয় যে উনি দুর্নীতিগ্রস্ত, কারো যদি মনে হয় যে এই ব্যক্তিটাই ভুল করেছে, আপনি আইনি পদক্ষেপ নিন, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না। একজন মানুষকে কটু কথা বলার আগে ভাববেন যে সেই রিয়াকশনটা কী হতে পারে। ধন্যবাদ।